ক্যান্সারের ডায়াগনোসিস যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে বায়োপসির কোনো বিকল্প নেই, তাই না? কিন্তু বায়োপসি মানেই হচ্ছে আপনাকে একটা ছুঁচ ফোটানো হবে, তার ব্যথা আছে, কষ্ট আছে, এবং এটা একটা ইনভেসিভ প্রসিজার। সেটার জন্য আপনাকে হসপিটালে ভর্তি হওয়ার প্রয়োজন হতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে বায়োপসিটা করাই যাচ্ছে না, যে লিজনটা রয়েছে, যে টিউমারটা রয়েছে, সেটা এত ছোট বা এতটা ভেতরে অবস্থিত যে আপনার ক্ষেত্রে তা সেইটা বায়োপসিটা করাই যাচ্ছে না। অথবা এরকম অনেক সময় হয় যে একবার বায়োপসি হয়েছে কিন্তু সেইখানে কিছু মেটেরিয়ালই বেরোয়নি, কোনো টিউমার মেটেরিয়ালই পাওয়া যায়নি। তখন আপনারা কি আবার বায়োপসি করবেন? অনেক ক্ষেত্রে আমাদেরকে রিপিট বায়োপসি করতে হয়, কিন্তু একটা অল্টারনেটিভ উপায় আছে যেটাকে আমরা বলি লিকুইড বায়োপসি। এই লিকুইড বায়োপসি কি? লিকুইড বায়োপসি হচ্ছে একজন ক্যান্সার পেশেন্টের রক্ত থেকে আমরা রক্তটাকে নিয়ে তার মধ্যে যে ডিএনএ থাকে সেই ডিএনএর মধ্যে খুঁজে বার করি যে টিউমার থেকে বেরোনো কোনো ডিএনএ আছে কিনা। অনেক সময় টিউমার সেলসগুলো অর্থাৎ ক্যান্সার সেলসগুলো অনেক সময় একটা দুটো করে ব্লাডের মধ্যে চলে আসে, সেগুলো আছে কিনা। অনেক সময় আমরা বিভিন্ন ওই ক্যান্সারের সেলের ভেতরে থাকার বিভিন্ন অর্গ্যানেলিগুলো যেমন এক্সোসোমস ইত্যাদি, সেগুলোকেও ডিটেক্ট করার চেষ্টা করি। কাজেই এইভাবে আমরা এই রক্ত থেকে ক্যান্সার সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য পেয়ে যেতে পারি। যেমন আজকের যুগে দাঁড়িয়ে আপনারা জানেন যে যে কোনো ধরনের ক্যান্সারের ক্ষেত্রেই আমরা একটা মিউটেশন টেস্টিং করাই, অর্থাৎ কিনা জানতে চাই যে ক্যান্সারের যে জিন রয়েছে তার মধ্যে কোনো স্পেসিফিক মিউটেশন রয়েছে কিনা, এবং কোনো স্পেসিফিক মিউটেশন যদি দেখা যায় তাহলে সেই মিউটেশনটাকে টার্গেট করে আমরা যদি ওষুধ দিই তাহলে সেটার ফলে পেশেন্টরা কিন্তু অনেকটা ভালো থাকেন। কাজেই সবার প্রথমে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কোনো মিউটেশন আছে কিনা। এটা দেখার উপায় একটা তো বায়োপসি থেকেও করতে পারি, পেশেন্টের রক্ত থেকেও কিন্তু আমরা ওই ক্যান্সারের জিনটাকে দেখে নিতে পারি যে কোনটা ক্যান্সার থেকে বেরিয়েছে এই জিনটা, এবং সেই জিনটার মিউটেশন অ্যানালিসিস করে আমরা খুব অ্যাকিউরেটলি বলে দিতে পারি যে ক্যান্সারের মধ্যে কী কী জিন মিউটেশন রয়েছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, অনেক সময় আমরা ধরুন অপারেশন হয়ে গেল, অপারেশন হয়ে যাওয়ার পরে আমরা জানতে চাই যে রোগটা ফিরে আসার সম্ভাবনা কতটা। এক্ষেত্রেও কিন্তু আমরা যে অপারেশন হয়ে যাওয়ার পরে একটা বিশেষ সময় পর পর পেশেন্টের রক্তকে এই লিকুইড বায়োপসির মাধ্যমে আমরা দেখে নিতে পারি যে ওই ক্যান্সারের ডিএনএ সেই ব্লাডের মধ্যে রয়েছে কিনা। যদি দেখা যায় যে পেশেন্টের অপারেশন হয়ে যাওয়ার পরেও রক্তের মধ্যে ওই ক্যান্সারের ডিএনএগুলি ভেসে বেড়াচ্ছে, যেটাকে বলা হয় সার্কুলেটিং টিউমার ডিএনএ, তাহলে কিন্তু সেটা বোঝায় যে পেশেন্টের প্রগনোসিস খারাপ বা রোগটা ফিরে আসার সম্ভাবনা খুব বেশি। অর্থাৎ কিনা ক্যান্সারের সেল ওই সিটিডিএনএ পাওয়া যাচ্ছে, তার মানে ক্যান্সারের সেলও ব্লাডের মধ্যে রয়েছে, কাজে সেই সেলগুলো গিয়ে কিন্তু কোনো না কোনো জায়গায় বাসা বাঁধবে এবং মেটাস্টেসিস তৈরি করবে। কাজেই তখন আমরা অনেক সময় বিভিন্ন ধরনের থেরাপি অ্যাড করে সেটাকে কাউন্টার করার চেষ্টা করি, সেই রোগটাকে ফিরে আসার থেকে আটকানোর চেষ্টা করি। অনেক সময় কোনো মেটাস্টেটিক পেশেন্ট বা অ্যাডভান্স পেশেন্টের আমরা কেমোথেরাপি দেওয়ার পর বেশ কিছুদিন কেমোথেরাপি দেওয়ার পর দেখার চেষ্টা করি যে এই সিটিডিএনএ ব্লাডের মধ্যে লেভেল কতটা। যদি দেখা যায় যে স্টেজ 4 ক্যান্সার পেশেন্টেরও ট্রিটমেন্টের পরে সিটিডিএনএর লেভেলটা একদম জিরোর কাছাকাছি চলে গেছে বা ডিটেক্ট করা যাচ্ছে না, তার মানে তখন আমরা কিন্তু ট্রিটমেন্টটাকে বন্ধ করে দিতে পারি। তার মানে কি হলো, এটাকে বলা হয় মানে মিনিমাল রেসিডুয়াল ডিজিজ। এই মিনিমাল রেসিডুয়াল ডিজিজ যদি জিরো হয়, অর্থাৎ কিনা খুঁজে না পাওয়া যায়, তাহলে কিন্তু ধরে নিতে হবে যে পেশেন্ট ইজ কিওর হয়ে গিয়েছে, কাজে আপনারা ট্রিটমেন্টটা বন্ধ করে দিতে পারবেন। এখন এই যে জিন মিউটেশন টেস্টিং সেটা তো হলো, কিন্তু এই জিন মিউটেশনের বাইরেও কিন্তু কিছু কিছু চেঞ্জেস হয় যেগুলোকে বলা হয় এপিজেনেটিক মডিফিকেশনস, অর্থাৎ জিনের ওপারে, জিনের পাশের যে আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, যেই জিনটা আপনি দেখছেন তার আশেপাশের ডিএনএর এলাকাগুলো কিন্তু জিনের এক্সপ্রেশনের ওপর একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করে। কাজেই সেই এপিজেনেটিক মডিফিকেশনসগুলো দেখে জানতে পারা যায়, অন্তত এখনও যদিও এটা এক্সপেরিমেন্টের স্টেজে আছে, তা সত্ত্বেও ভবিষ্যতে হয়তো আমরা জানতে পারবো যে কোন জায়গা থেকে ওই সিটিডিএনএটা এসছে। অর্থাৎ কিনা যদি একটা সিটিডিএনএ আমি পাই, তাহলে আমি সেখান থেকে হয়তো জানতে পারবো এই এপিজেনেটিক মডিফিকেশনের সাহায্যে যে এই ডিএনএটা ব্রেস্ট ক্যান্সারের ডিএনএ নাকি লাং ক্যান্সারের ডিএনএ, প্যানক্রিয়াটিক ক্যান্সারের ডিএনএ নাকি ব্লাডার ক্যান্সারের ডিএনএ। এই জিনিসটা জানলে কিন্তু আমরা
বুঝতে পারবো যে আমাদের যে ডায়াগনোসিসটা, অর্থাৎ কিনা বায়োপসিটা যেমন ম্যান্ডেটরি ছিল ডায়াগনোসিসের জন্য, সেটাও কিন্তু কিছুটা হলেও কমবে। কাজেই সেক্ষেত্রে আমরা লিকুইড বায়োপসির সাহায্যে কিন্তু আমরা ডায়াগনোসিসটা পর্যন্ত করতে পারা যাবে। এখনও বায়োপসি, মানে সত্যি কথা বলতে কি, বায়োপসি নেওয়ার ফলে আমরা একটা টিস্যু আর্কিটেকচার বা ক্যান্সারের সেলটা কীরকমভাবে অ্যারেঞ্জড সেটা জানতে পারি, যেটা লিকুইড বায়োপসির তে সম্ভব নয়। কিন্তু ভবিষ্যতে যেরকম আমরা দেখছি যে যদি যত দিন যাবে তত এই লিকুইড বায়োপসি হয়তোবা এই টিস্যু বায়োপসিকে আস্তে আস্তে রিপ্লেস করার দিকে এগিয়ে যাবে। যদিও এখনও সেই দিন আসেনি, কিন্তু এখনও এই লিকুইড বায়োপসির যথেষ্ট ইউজ রয়েছে। আপনার মেডিকেল অনকোলজিস্টকে যখনই আপনি দেখাতে যাবেন তখন জিজ্ঞাসা করুন যে আপনার ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য লিকুইড বায়োপসির কোনো প্রয়োজন আছে কিনা। আজকে এই পর্যন্তই। নমস্কার।